আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত 18। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। সিরিয়ায় সরকার উৎখাতের ডাক আইএসের। শুল্ক কমাতে ট্রাম্পের সঙ্গে চুক্তি করে বিপাকে এশিয়ার অনেক দেশ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা এখন এক নতুন চূড়ায় পৌঁছেছে, কারণ সম্প্রতি তেহরান ইউরোপের বেশ কিছু দেশের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইউরোপের পক্ষ থেকে ইরানের ওপর দফায় দফায় চাপিয়ে দেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে পরমাণু চুক্তি থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নানা টানাপড়েন চলছিল, এবং ইরান মনে করছে ইউরোপীয় বাহিনীগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে সরাসরি ভূমিকা পালন করছে। এই ঘোষণার ফলে এখন থেকে ইরানের জলসীমা বা আকাশসীমার আশেপাশে এই দেশগুলোর সামরিক চলাচলের ক্ষেত্রে ইরান কঠোর ব্যবস্থা নেওয়ার আইনি ভিত্তি পাবে বলে তারা দাবি করছে, যা এই অঞ্চলের নৌ নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোতে এখন থেকে ইউরোপীয় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, কারণ ইরান সরাসরি তাদের শত্রু হিসেবে গণ্য করছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইরানের এই পাল্টা ব্যবস্থা কি ইউরোপকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি এটি সংঘাতকে আরও উস্কে দেবে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বাড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, কারণ এই রুট দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। ইরানের এই কঠোর অবস্থানের কারণে ইউরোপীয় দেশগুলো বসে নেই। তারা তাদের নাগরিকদের ইরানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে এবং তেহরানের এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে। পাকিস্তানের বিমান বাহিনী সম্প্রতি প্রতিবেশী দেশ আফগানিস্তানের সীমান্তে একটি বড় ধরনের অভিযান চালিয়েছে, যেখানে রিপোর্ট অনুযায়ী শিশুসহ অন্তত 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ককে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে যে তারা তাদের দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যারা আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু আফগানিস্তানের বর্তমান প্রশাসন এই দাবি অস্বীকার করে বলছে যে এটি তাদের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত, এবং সাধারণ নিরীহ মানুষ ও শিশুরা এই হামলায় প্রাণ হারিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। গত কয়েক বছর ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে সীমান্ত পাড়ি দিয়ে আসা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করছে, এবং এই অস্থিরতা থামাতে তারা এখন সরাসরি আকাশপথে হামলার পথ বেছে নিয়েছে, যা এই অঞ্চলে একটি নতুন যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব এই দুই দেশের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের, এবং ডুরান্ড লাইনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি প্রায়ই সংঘাতের রূপ নেয়। তবে এবারকার এই হামলায় সাধারণ মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এতে কেবল সাধারণ জনগণের দুঃখ দুর্দশাই বাড়বে না, বরং চরমপন্থী গোষ্ঠীগুলোর শক্তি আরও বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাকিস্তান এবং আফগানিস্তানের এই সংঘাত কি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি এই হামলা পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে? সেটি আমাদের লিখে জানান। ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, এবং এই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব সহ প্রধান শহরগুলো। বিক্ষোভকারীদের প্রধান দাবি হচ্ছে প্রধানমন্ত্রী চলমান সংকটে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এবং জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে তার সরকারের উদাসীনতা জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। অনেকেই মনে করছেন যে নেতানিয়াহু তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে এবং আইনি জটিলতা এড়াতে এই সংঘাতকে দীর্ঘায়িত করছেন, যা দেশের অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
ইসরায়েলি পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছেন, যা দেশটির অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে। আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন যে এই বিক্ষোভ কেবল রাজনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর মানবিক আবেগ, কারণ হাজার হাজার পরিবার তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন রাস্তায় রাত কাটাচ্ছে। এই বিশাল জনরোষ কি নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে, নাকি তিনি আরও কঠোর হাতে এই আন্দোলন দমন করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন ইসরায়েলের এই বর্তমান সংকটের সমাধানে প্রধানমন্ত্রীর পদত্যাগই কি একমাত্র সমাধান হতে পারে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে দিন। ইসরায়েলের ভেতরে এই অস্থিরতা এমন এক সময় তৈরি হয়েছে যখন দেশটি বৈশ্বিক চাপের মুখে রয়েছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলছে। বিক্ষোভকারীরা কেবল নেতানিয়াহুর পদত্যাগই চাচ্ছেন না, বরং তারা আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন, যাতে করে একটি নতুন এবং দায়িত্বশীল সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে। সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে, কারণ সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী আইএস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা বর্তমান সরকারকে উৎখাত করার প্রকাশ্য ডাক দিয়েছে, যা এই অঞ্চলে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে আইএসের প্রভাব কিছুটা কম থাকলেও এখন তারা দেশের বিচ্ছিন্ন এলাকাগুলোতে নিজেদের সংগঠিত করছে এবং সরকারি বাহিনীর উপর অতর্কিত হামলা চালানোর মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে। সিরিয়ার সাধারণ মানুষ, যারা বছরের পর বছর ধরে যুদ্ধের ভয়াবহতা দেখেছে, তারা এখন আবারও এক অজানা বিপদের মুখে পড়েছে, কারণ এই চরমপন্থী গোষ্ঠীটি আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের শাসন কায়েম করতে চায়। সিরিয়া সরকার রাশিয়ার সহায়তা নিয়ে তাদের দমনের চেষ্টা করলেও পাহাড়ি এবং মরুভূমি অঞ্চলে আইএসের গোপন আস্তানাগুলো খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে, যা দেশটির নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আপনারা যারা মধ্যপ্রাচ্যের খবর রাখেন তারা জানেন যে সিরিয়ায় আইএসের উত্থান কেবল সেই দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ এর ফলে আবারও শরণার্থী সমস্যা এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সিরিয়া সরকার কি একা এই উগ্রবাদীদের রুখে দিতে পারবে, নাকি বিশ্ব সম্প্রদায়কে আবারও এগিয়ে আসতে হবে? আমাদের জানান। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে সিরিয়ার অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এবং মানুষের অভাবকে পুঁজি করে আইএস তাদের দলে নতুন সদস্য সংগ্রহ করছে, যা এই সংকটকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক নীতির কারণে এশিয়ার অনেক দেশ এখন বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়েছে, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে আমদানিকৃত পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন, যার ফলে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ভারতের মতো দেশগুলোর রপ্তানি বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। যদিও অনেক দেশ ট্রাম্পের সাথে বিশেষ চুক্তি করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদে এশিয়ার অর্থনীতিকে মার্কিন স্বার্থের অধীনে নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পেতে এই দেশগুলোকে অনেক ক্ষেত্রে নিজেদের কঠোর শর্ত মেনে নিতে হচ্ছে, যা তাদের দেশীয় শিল্প এবং উৎপাদকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আপনারা জানলে অবাক হবেন যে ট্রাম্পের এই সংরক্ষণবাদী নীতির কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক কোম্পানি এখন চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে অন্য দেশে নিতে ভয় পাচ্ছে। বন্ধুরা, আমাদের এই নিউজ আপডেটটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। এশিয়ার দেশগুলোর জন্য এখন বড় চ্যালেঞ্জ হল মার্কিন বাজার ধরে রাখা এবং একই সাথে নিজেদের অর্থনৈতিক স্বকীয়তা বজায় রাখা, যা অত্যন্ত কঠিন একটি ভারসাম্য রক্ষা। যদি বড় ধরনের শুল্কযুদ্ধ শুরু হয় তবে বিশ্ববাজারে ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক শিল্পের দাম অনেক বেড়ে যেতে পারে, যা সাধারণ ভোক্তাদের পকেটে টান দেবে। এই পরিস্থিতিতে এশিয়ার অর্থনৈতিক শক্তিগুলো এখন নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে এবং মার্কিন নির্ভরতা কমানোর পথ খুঁজছে।